Assalamu alaikum. Can you hear me? Assalamu alaikum, sir. How are you? I am also fine. And you? Fine. Thank you, sir. Okay. Can you hear me clearly? শোনা যাচ্ছে আমাকে স্পষ্টভাবে? Yes, sir. কোনো সমস্যা নাই তো? Yes, sir. আচ্ছা, রুমা আপা, No, how sir. are you? Good evening, sir. Good evening. How are you? I'm fine, sir. What about you, sir? Yes, I am also fine. But today is very hot in our locality, in this area. It is very Hello. hot. Okay. সবাই শুনতে পাচ্ছেন ভালোভাবে? ওয়ালাইকুম আসসালাম। Yes, sir, clear. How are you, sir? Okay, I am also fine. Now I am going to start my class, so be attentive and enjoy the class. আজকে আমরা স্পোকেনের কিছু রুল নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা এই জায়গাটা একটু দেখে আসব। সেটা ছিল হচ্ছে আমাদের গত ক্লাসে একটা বিষয় দেখতে চেয়েছিলাম যে বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন। যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যে কোনো বাক্য তৈরির সাধারণ একটা স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। ফর্মুলাগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। প্রথমে সাবজেক্ট বের করতে হবে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। প্রথমে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করতে হলে কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকেই সাবজেক্ট বা কর্তা বলে। যদি বলা হয় সুমনা ভাত খায়, এখানে কে খায়, এখানে ভার্বকে প্রশ্ন করব কে খায়, উত্তর আসবে সুমনা খায়। যদি বলতাম তারা কাজটি করে, এই করে ভার্ব বা ক্রিয়াকে প্রশ্ন করব কারা করে, উত্তর আসবে তারা কাজটি করে। দুইটা পেয়ে গেলাম, কে বা কারা। দেখেন এখানে বলা হচ্ছে তাদেরকে সাহায্য করা হয়, তাদেরকে সাহায্য করা হচ্ছে। তাহলে এই ভার্বের কাছে প্রশ্ন করব কাদের, এই শব্দটা দ্বারা কাদেরকে সাহায্য করা হচ্ছে, উত্তর আসবে তাদেরকে সাহায্য করা হচ্ছে। ভার্ব বের করার সহজ উপায়, এতক্ষণে আমরা শিখেছি সাবজেক্ট বের করব। সাবজেক্ট বের করতে গেলে আমরা ভার্বের কাছে প্রশ্ন করব কে, কারা বা কাদেরকে দিয়ে। সুমনা ভাত খায়, কে দ্বারা প্রশ্ন করব, হট দ্বারা। কার কাছে গিয়ে প্রশ্নটা করব, ভার্বের কাছে। দেখেন কে খায়, সুমনা খায়। তারা কাজটি করে, এই করে এইটা ভার্ব, ভার্বের কাছে প্রশ্ন করব কারা, এই শব্দটা দ্বারা। কারা কাজটি করে, উত্তর আসবে তারা কাজটি করে। তারা হচ্ছে এখানে সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট বের করা শিখলাম। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে। যেমন রিপন ফুটবল খেলছে, রিপন ফুটবল খেলছে, এখানে আমরা ভার্ব বের করব। দেখেন যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, উত্তর আসবে রিপন খেলছে। রিপন ইজ প্লেইং, রিপন ইজ প্লেইং। তাহলে এখানে সাবজেক্টের কাছে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, রিপন কি করছে, রিপন খেলা করছে। রিপন কি করছে, রিপন ফুটবল খেলছে। দেখেন আমরা সাবজেক্টের কাছে প্রশ্ন করলে ভার্ব পাবো, আমরা ভার্বের কাছে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। ভার্বের কাছে প্রশ্ন করব, সাবজেক্ট বের করতে গেলে ভার্বের কাছে প্রশ্ন করব কে দ্বারা, অর্থাৎ হু দ্বারা, হোয়াট দ্বারা এবং হুম দ্বারা। তাহলে কিন্তু আমরা প্রথমেই সাবজেক্টটা বের করতে পারবো। আচ্ছা, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। রহিম ফুটবল খেলে, রহিম ফুটবল খেলে, এই ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। রহিম কি খেলে, উত্তর আসবে ফুটবল খেলে। একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন এখানে কিন্তু আমরা বাক্যগুলা খুব ভালোভাবে করতে পারবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা সাজাতে পারি না। এই যে একটা শীট আছে না, দেখবেন দিয়েছিলাম প্যাসেজ ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি প্যাসেজ অনুবাদ করতে হয়। এইখানে কিন্তু কি করতে হবে, এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট বের করতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট বের করতে হবে। সবশেষে যা থাকবে কনজাংশন, কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন আমরা এটা ধারাবাহিকভাবে আসি। বলা হচ্ছে সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন কে রাখছে। একটা দেখেন দেশে একটা বড় একটা বাংলা বাক্য দেখাই, এই বাক্য থেকে কিভাবে আমরা সাবজেক্ট
অবজেক্ট এবং ভার্ব খুঁজে পাবো, এইটা সম্পর্কে একটু আমরা কথা বলবো। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পারছেন? আজকে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু আনমিউট করছি, পরে আগে সবাই একটু শোনেন ভালোভাবে। আর যদি কেউ শুনতে সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবেন, শুনতে সমস্যা হলে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। বলছে যে দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। দেখেন কত বড় একটা বাংলা বাক্য। অনেকেই বলে যে স্যার এই ধরনের বাংলা বাক্য থেকে আমরা প্রথমে কিভাবে সাবজেক্ট বের করব, সাবজেক্ট কি এই বাক্যের, এই বাক্যের ভার্ব কি, এই বাক্যের অবজেক্ট কি, আমরা তো খুঁজে পাইতেছি না। এখানে সাবজেক্ট বের করতে হবে। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এখানে যদি বলা হয় সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন ভার্বের কাছে, কে রাখছে? এই যে প্রতিটি ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে, কে বা কারা রাখছে? উত্তর আসবে নারীরা রাখছে। নারীরা ইংরেজি কি? ওম্যান। নারীরা ইংরেজি কি হবে বলেন? ওম্যান, অর্থাৎ মহিলারা ওম্যান। আচ্ছা, এইবার তারা কি করছে? তারা রাখছে। তাহলে ওম্যান কিপিং, কিন্তু এই বাক্যটা তো আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে ওম্যান আর কিপিং, অথবা ওম্যান ওয়াজ কিপিং, অথবা ওম্যান ওয়্যার কিপিং। অর্থাৎ এখানে কিন্তু ওই সাবজেক্ট অনুসারে আমাকে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব দিতে হবে। নারীরা রাখছে, ওম্যান আর কিপিং, এতটুকু পেয়ে গেলাম। সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। দেখেন এই ক্লাসটার মাধ্যমে আমরা যারা বাক্য সাজাতে পারি না, আমাদের সমস্যা অনেকেরই, এই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, তাই না? তাহলে এখানে প্রথমে সাবজেক্ট বের করতে হবে, কে রাখছে? উত্তর আসবে নারীরা রাখছে। তাহলে নারীরা হচ্ছে সাবজেক্ট আর রাখছে হচ্ছে ভার্ব। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন, মহিলারা বা নারীরা কি রাখছে, এইটা হচ্ছে অবজেক্ট। নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তাহলে কি হবে? দে আর কিপিং বা দে আর সাইন, সাইন মানে এখানে চিহ্ন, স্বাক্ষর, SIGNS, দে আর সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। উপরের তিনটা ফর্মুলা করে বাক্যটি পেলাম, ওম্যান আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশনস। দেখেন পরবর্তী ধাপগুলো হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল অথবা ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করব। সর্বশেষ ধাপের বাক্যের ধরন অনুসারে প্রয়োজন মোতাবেক এক্সটেনশন ব্যবহার বসাতে হবে। এক্সটেনশনের ব্যবহার যেমন এই যে বলেছে যে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরাই, প্রতিটি ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর বা এই প্রতিটি ক্ষেত্রে, এটা কিন্তু এখানে এক্সটেনশন বা আমরা অ্যাডভার্বিয়াল যেটাকে বলি, প্রতিটি ক্ষেত্রে এর ইংরেজি কি হবে? ইন এভরি সেক্টর, ইন এভরি সেক্টর। আচ্ছা, দেশের উন্নয়নে কি হবে? অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি আর এক্সটেনশনও পেয়ে গিয়েছি। প্রতিটি ক্ষেত্রে ইন এভরি সেক্টর, আর দেশের উন্নয়নে অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এই বাক্যটা আমি আবার একটু ভেঙে দিব আপনাদের সুবিধার্থে। দেখেন এই ধরনের বাক্য আমাদের প্রতিনিয়ত ফেস করা লাগে। আমি গতকাল একটা ক্লাসে এই বড় বড় বাক্য, বাংলা বাক্য কিভাবে সহজে সাজানো যায় সেইটা আপনাদের দেখিয়েছিলাম। তো ওইটা ছিল অন্য একটা ক্লাস, আজকে আপনারা এটা খেয়াল করবেন। আমি যতটা বুঝিয়েছি হয়তো 50% আপনাদের কাছে ক্লিয়ার, আর বাকি 50% আমি একটু ক্লিয়ার করছি। তো আমাকে কি শুনতে পারছেন সবাই? আমি আজকে গ্রামের বাড়িতে রয়েছি, একটু নেটওয়ার্কের সমস্যা আছে। শুনতে পারছেন সবাই? রুমা আপা? ওকে, কোনো সমস্যা হলে হ্যাঁ, স্ক্রিন না দেখতে পাইলে বা কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে একটু, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, আমাকে একটু ইনফর্ম করবেন প্লিজ। তো দেখেন আমি আরো 50% সহজ করে দেই। একটা লম্বা বাক্য বলেছি, দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। আসলে কিন্তু তাই,
বর্তমান নারীরা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদের স্পিকার, প্লেনের পাইলট, এমনকি মন্ত্রী, প্রতিমন্ত্রী যাই বলেন না কেন, নারীদের অগ্রগণ্য ভূমিকা রয়েছে। তো এইখানে এই কথাটা বলা হয়েছে, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগাযোগ ও দক্ষতা স্বাক্ষর রাখছে। এখন এই ধরনের বাক্যগুলো আমরা যখন সামনে আসে আমরা খুবই হতভম্ব হয়ে যাই, বাক্যগুলো কিভাবে করব, তাই না? কোনো সমস্যা নাই, ইজিলি করতে পারবেন। দেখেন এই যে এখানে বলেছি সাবজেক্ট বের করব কিভাবে। সাবজেক্ট বের করতে হলে ভার্বকে কে বা কারা বা কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন এখানে প্রথম বাক্যে রয়েছে যে এখানে যদি প্রশ্ন করি কারা দক্ষতার স্বাক্ষর রাখছে, এই রাখাকে প্রশ্ন করব কারা রাখছে, উত্তর আসবে নারীরা রাখছে। সুমন ফুটবল খেলে, খেলেকে প্রশ্ন করেন কে খেলে, কে দ্বারা, অর্থাৎ হু দ্বারা। হু মানে কে, কে খেলে, উত্তর হচ্ছে সুমন। এই সুমনটা হচ্ছে সাবজেক্ট। সুমন কি হবে বলেন, সাবজেক্ট। মনে রাখবেন এই কথাগুলা। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে। দেখেন এইটা সাবজেক্টকে প্রশ্ন করতে হবে কি করছে, সুমন ফুটবল খেলছে, সুমনকে প্রশ্ন করব সুমন কি করছে, উত্তর আসবে ভার্ব পাবো সুমন ফুটবল খেলছে। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, ভার্বের কাছে প্রশ্ন করতে হবে। সুমন ভাত খায়, খাওয়াকে প্রশ্ন করব সুমন কি খায়, উত্তর আসবে সুমন ভাত খায়। এই অপশনগুলো একটু মনে রাখেন, পরে দেখেন কিভাবে বাক্যটা সাজাই। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তাহলে এখানে আমরা প্রথমে সাবজেক্ট বের করব। সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করতে হবে কে রাখছে অথবা কারা রাখছে, উত্তর আসবে নারীরা রাখছে। এইটুকু বোঝেন আগে, কে রাখছে, নারীরা। আচ্ছা, মানে কারা রাখছে বা কারা, এই যে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। তাহলে কারা, উত্তর পেয়ে গেলাম নারীরা। নারীরা কি করছে, স্বাক্ষর রাখছে। তাহলে স্বাক্ষর রাখছে দুইটাই কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে শুধু রাখছে, কিপিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য রাখছে। এইটা যদি পাস্ট কন্টিনিউয়াস হতো কি হতো বলেন তো, রাখছিল। কি হবে বলেন, রাখছিল। আচ্ছা এইটাকে যদি আমি ফিউচার কন্টিনিউয়াস করি তখন কি হবে, রাখতে থাকবে। আমি আপনাদের প্রায় একটা কথা বলে থাকি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা কর্নারে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এই দেখেন এখানে একটা বিষয় দেখালাম যে ভার্বটাকে চেঞ্জ করা শিখালাম, কিপিং, আর কিপিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওয়াজ কিপিং, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে উইল বি কিপিং। একই সঙ্গে টেন্স শিখাচ্ছি। দেখেন আমি ভাত খাচ্ছি, কি হবে বলেন তো, আমি ভাত খাচ্ছি। বা আমি চিঠি লিখছি, এটা বলেন, ভাত তো সবসময় খাই আমরা। আমি চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার। আমি চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার। আমি চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার। প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে খেয়াল করেন, অনেক কিছু শিখতে পারবেন। তো কারা, নারীরা কি করছে, রাখছে। সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি, এইবার আসেন অবজেক্টের জায়গায়। অবজেক্ট কি, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন। এখানে ভার্বের কাছে প্রশ্ন করুন নারীরা কি করছে, নারীরা কি রাখছে, উত্তরটা আসবে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। উত্তরটা কেমন হয় দেখেন, দেয়ার সাইন্স, SIGN, সাইন মানে হচ্ছে চিহ্ন, স্বাক্ষর, দেয়ার মানে তাদের। তাহলে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এইটা হচ্ছে অবজেক্ট। ভার্ব হচ্ছে রাখছে, কিপিং, এইটা ভার্ব। আর সাবজেক্ট হচ্ছে নারীরা। নারীরা রাখছে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। 80% ক্লিয়ার। দেখেন নারীরা রাখছে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। আর ইউ ক্লিয়ার? এইবার বাকি যে জায়গা এক্সটেনশন সেইটা আমরা দিব। থার্ড ফর্মুলা ব্যবহার করে বাক্যটি পেলাম, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন। পরবর্তী ধাপগুলা হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ। সর্বশেষ এই ধাপে বাক্যের ধরন অনুসারে প্রয়োজন মোতাবেক এক্সটেনশন আমরা বসাতে হবে। এক্সটেনশন কি, ওই যে বলেছিলাম প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নের, প্রতিটি ক্ষেত্রের ইংরেজি ইন এভরি সেক্টর, দেশের উন্নয়নে, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। ভালো করে খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, নারীরা রাখছে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, কোথায়,
দেশের প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নের বা দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে, এইটা একটু উল্টিয়ে দিলে বেশি ভালো হয়। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে, ওই যে বলেছিলাম আমি ভাত খাই, এভাবে বাংলা থেকে ইংরেজি করবেন না, ইংরেজি করবেন একটু পিছন দিক থেকে। আমি ভাত খাই অর্থাৎ ভাত আমি খাই, তারা কাজটি করে তারা। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ আমি খাচ্ছি ভাত। বাংলা বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়, তারপর অবজেক্ট বসাতে হয়। আর ইংরেজি বাক্যে আই ইট রাইস সাবজেক্টের পরে ভার্ব, আর বাংলা বাক্যে ভার্বটা শেষে চলে যায়। আমি ভাত খাই, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ওইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা তো বলেছিলাম একটা ক্লাসে। তো এই কথাগুলো যদি আমি একত্রে বলি তাহলে বাক্যটা কি হবে? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। উইমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আমরা সাবজেক্ট পেয়েছিলাম উইমেন, নারীরা, এরপর ভার্ব পেয়েছিলাম আর কিপিং, অবজেক্ট পেয়েছিলাম দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। নারীরা রাখছে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। উইমেন্স আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। কোথায় স্বাক্ষর রাখছে? প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নের। ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এই যে আবার একটা নতুন বিষয় দেখেন, কান্ট্রিজ দেশের, করিমস ফাদার করিমের পিতা, আবার দ্য রাইস অফ বরিশাল ব্যক্তিবাচক হলে কি হয়, বস্তুবাচক হলে কি হয়। এই অ্যাপোস্ট্রফির কিন্তু আরেকটা ক্লাস রয়েছে, তো আমি এখন সেই দিকে যেতে চাচ্ছি না, আগে এইটা শেষ করি। একটা বাক্য দেখেন 10 মিনিট এর বেশি হয়ে গেল বোঝাতে গিয়ে, যে কিভাবে আমরা এই যে আমাদের শিরোনামটা কি ছিল, যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলার বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ কি করে বলেন? গুরুত্ব বহন করে। ফর্মুলাগুলা স্টেপ বাই স্টেপ এখানে আমি আলোচনা করেছি। এইখানে আরো অনেক বাক্য দিয়েছি, এই বাক্যগুলো আপনারা নিজেরা এখন একটু বলবেন। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। অনেক লম্বা বড় একটা বাক্য। প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এটা আমার কথা না, এই প্যাসেজে এসে গেছে, এখানে আপনারা কেউ মন খারাপ করবেন না। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? সঠিক জবাবদিহিতা না থাকার কারণে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, তাই তো? আচ্ছা, এই বাক্য থেকে আমরা কিভাবে ভার্ব বের করব, কিভাবে সাবজেক্ট বের করব, কিভাবে অবজেক্ট বের করব, হ্যাঁ, এই বাক্যগুলা থেকে আমরা অ্যানালাইসিস করব। তো প্রথমে কে বলতে পারবেন? নাহিদা সুলতানা আপা, রুমা আপা বলবেন? জি। হ্যাঁ, শিলা আপা বলেন। ওয়ালাইকুম আসসালাম, শিলা আপা বলেন। এই যে বাক্যটা এখানে আমরা, হ্যাঁ, এই যে সাবজেক্টটা কিভাবে পাবো, এখানে আমি এতক্ষণ ধরে যা বললাম কিভাবে সাবজেক্ট খুঁজে বের করব, ভার্বের কাছে আমরা কি দ্বারা প্রশ্ন করলে, মানে কোন বিষয় দ্বারা প্রশ্ন করলে, যেমন দেখেন সাবজেক্ট বের করতে হলে ভার্বের কাছে গিয়ে প্রশ্ন করব কে বা কারা বা কাদেরকে দিয়ে, কে কারা বা কাদেরকে দিয়ে। তো এই বাক্যটা যদি আমি বলি যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, তাহলে এখানে প্রথমে বলতে হবে যে অধিকাংশ কর্মচারীরা। ইয়েস, তাই এখানে ভার্ব বের, সাবজেক্ট বের করবেন কিভাবে? সাবজেক্ট বের করবেন যে কারা পালন করে না, এখানে কারা, কর্মচারীরা। হ্যাঁ, তাহলে এখানে কর্মচারীরা, সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। হ্যাঁ, তাহলে এখানে সবাই সঠিক উত্তর দিয়েছেন, দেখেন উত্তর হবে কর্মচারীগণ, হ্যাঁ, কর্মচারীগণ। আচ্ছা, এইবার আমরা সাবজেক্ট পেয়ে গেলাম খুব সুন্দরভাবে। এই ভার্ব বের করার জন্য নিয়মটা হলো কি করছে, ভার্ব বের করার জন্য সাবজেক্টের কাছে প্রশ্ন করতে হবে কি করছে। তো এই যে কর্মচারীগণ, আপনারা বলেছেন সাবজেক্ট পেয়ে গেলাম কর্মচারীগণ, কর্মচারীগণ কি করে না? দায়িত্ব পালন করে না, এইটা হচ্ছে ভার্ব। দায়িত্ব পালন করে না, দায়িত্ব পালন করে না, এইটা হচ্ছে ভার্ব। দেখেন কর্মচারীগণ
তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। কি হবে? দ্য এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। এইবার দেখেন অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এইটুকের ইংলিশ কি হবে? ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন দ্য মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন। কিসের জন্য তারা দায়িত্ব পালন করে না? সঠিক জবাবদিহিতা না থাকায়। প্লিজ কথা বলবেন না সবাই। সঠিক জবাবদিহিতা না থাকায়। এইটুকের ইংলিশ কি হবে? ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। ডিউ টু ল্যাক অফ মানে অভাবের কারণে, বা ল্যাক অফ মানে হচ্ছে কোনো একটা সমস্যার কারণে, অভাবের কারণে। হ্যাঁ, ডিউ টু মানে যথা যোগ্য মানে সঠিক, ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি মানে সঠিক জবাবদিহিতা না থাকার কারণে। সে না থাকার কারণে প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা একটু ওয়েট করেন প্লিজ, সবাইকে রাখেন না তো স্যার। স্যার মিউট করে রাখেন। না, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি স্যার। স্যার আপনার কথা ভালো আমার কথা বোঝা যায় না? স্যার শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। কথা বলা আচ্ছা, উনি বলতে চাচ্ছে যে সবাই কথা বলছে, সবাই তো একটু বলবে স্বাভাবিক। আচ্ছা দেখেন তো, আমি আবার আনমিউট করতেছি, একটু খেয়াল করেন। একটা ইম্পর্টেন্ট ক্লাস বলছে যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখানে আমরা সাবজেক্ট পেয়েছি কর্মচারীগণ, ভার্ব পেয়েছি দায়িত্ব পালন করে না। এইবার আসুন বাক্যটা ভেঙে ভেঙে সাজাই। কর্মচারীগণ দায়িত্ব পালন করে না, তাহলে কি হবে? কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট সাজাই দেয়, পরবর্তীতে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার দিয়ে বাক্যটা জোড়া লাগিয়ে দিব। দ্য এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম, দ্য এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। কতটুকু পেলাম? সাবজেক্ট পেয়েছি দ্য এমপ্লয়িজ, দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ দিবেন প্লিজ। দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি চাকরিজীবীরা, ডোন্ট পারফর্ম এই দেখেন দায়িত্ব পালন করা, যেহেতু এখানে নেগেটিভ রয়েছে দেখছেন, আমরা অনেকগুলো ক্লাসে শিখে এসেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি রাইটস আ লেটার, হি ডাজ নট রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার, ডাজেন্ট হি রাইট এ লেটার। এখানেও ঠিক তাই, দায়িত্ব পালন করে না। তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম, কি করে না? দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে এতটুকু পেলাম, সরকারি কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। কোন কোন জায়গার, কেন পালন করে না, কোথায় পালন করে না, সেইটা যুক্ত করতে হবে। ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে সঠিক জবাবদিহিতা না থাকায় প্রশাসনের। পুরা বাক্যটা একটু দেখব। প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। সাবজেক্ট কি? দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ। এরপর অবজেক্ট কি? ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডোন্ট পারফর্ম, দেখেন সম্পাদন করে না, পালন করে না দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখানে আমার সাবজেক্ট ছিল সরকারি কর্মচারীগণ, ভার্ব ছিল দায়িত্ব পালন করে না। ভার্ব ছিল কি বলেন? দায়িত্ব পালন করে না। দেখেন প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। তাহলে the government employees in most of the government organizations don't perform their responsibilities properly due to lack of proper accountability in the administration. দেখেছেন একটা বাক্য আমরা যখন কথা বলতে চাই, এখানে মিতা আপা নেই, গত ক্লাসের একটা ব্যাচে মিতা আপা ছিল, উনি প্রশ্ন করেছিলেন স্যার এই বাক্যগুলা কিভাবে সাজাবো। তো এটা শুধু মিতা আপা না, আমরা যারা রয়েছি ক্লাসটিতে প্রত্যেকের জন্য এই ক্লাসটা খুবই জরুরি। চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। আমরা যখনই এখন প্যাসেজ ট্রান্সলেশন করতে যাব, বাংলায় প্যাসেজ রয়েছে, আমাদের গ্রামে এক কোণে ছোট্ট একটি স্কুল রয়েছে, বা আমাদের গ্রামে একটি স্কুল রয়েছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত, ছেলেমেয়েরা প্রতিদিন সকালে স্কুলে যায়,
স্কুলে ভালো লেখাপড়া করানো হয়। দেখেন খুব সিম্পল বাক্য। এই বাক্যগুলো কিভাবে সাজাবো? আমরা যারা কথা বলতে চাই এই জায়গাটা দেখেন, আমি আজকে একটু দেখাই। স্পোকেন ইংলিশের এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা 1 মিনিট একটু ওয়েট করেন, একটু দেখে আসি। এই যে জায়গাটা দেখেন, নাথিং টু ডু, নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা এই ধরনের অনেক রুল করেছিলাম। এই যে কথা বলছি, এই যে রুলগুলা শিখছি, এই যে বাক্যের ব্যবহারগুলা শিখছি, সাবজেক্ট খুঁজে বের করতেছি, ভার্ব খুঁজে বের করতেছি, এরপরেও কিন্তু আমাদের এই রুলগুলো অবশ্যই জানতে হবে। কিছু করার নেই, কিছু বলার নেই, কিছু খাওয়ার নেই, কিছু দেখার নেই। আপনি একজনের বাসায় গিয়েছেন, পার্কে গিয়েছেন, একটা গিয়ে বলছেন, তুমি কেন আমাকে এরকম একটা পার্কে নিয়ে এসছো, এখানে তো কিছুই দেখার নেই। তুমি এমন একটা সময় বিপদে পড়েছো, আমার তো কিছু করার নেই। তুমি এমন একটা ভুল করেছো, আমার তো কিছু বলার নেই। এই কথাগুলো আমরা কিভাবে বলবো? এগুলা বলবো নাথিং টু ডু, কিছু করার নেই, কিছু বলার নেই, নাথিং টু সে, কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট, কিছু দেখার নেই, নাথিং টু সি, কিছু চাওয়ার নেই, নাথিং টু ওয়ান্ট, কিছু শোনার নেই, নাথিং টু লিসেন। দেখেন এটা হচ্ছে নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনে রাখবেন এই ধরনের স্ট্রাকচার গুলা আপনারা যদি একটু রপ্ত করতে পারেন, কথা বলার ভিতরে এইগুলো ব্যবহার করতে পারেন, ধীরে ধীরে ফ্লুয়েন্সিটা চলে আসবে। আমি আজকে একটু শহরে গিয়ে একটা ভবনের 10 তলাতে উঠেছিলাম। দেয়ার ইজ নো লিফট, সেখানে কোনো লিফট নেই। আমি পায়ে হেঁটে ওই 10 তলা না সরি 7 তলা, তো ওই ভবনটাতে যখন উঠছিলাম আমার কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছিল কি, আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও স্টেপ বাই স্টেপ আমাদেরকে উপরে উঠতে হবে। অর্থাৎ এই রুলগুলা শিখবেন, গ্রামারের এই রুলগুলা শিখবেন, স্পোকেনের একটু প্র্যাকটিস করবেন, দ্রুত আপনি কথা বলা শিখবেন। অর্থাৎ এই ধাপে 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 আপনাদেরকে এগোতে হবে। এই যে একটা রুল শিখালাম, কিছু করার নেই। আগামীকাল আপনাকে কেউ যদি বলে যে আমাকে 10,000 টাকা ধার দেন, আপনি বললেন এই মুহূর্তে আমার অবস্থা খুব খারাপ, আমার টাকা ধার দেওয়ার মতো নেই, আমার কিছু করার নেই, আমার দেওয়ার নেই। নাথিং টু গিভ, নাথিং টু সি, নাথিং টু ইট, নাথিং টু ওয়ান্ট। অর্থাৎ নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, নট আইএনজি, নট ভি3 ফর্ম। মনে রাখবেন ক্লাসটা। সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিছু দেখার আছে, কেবল বললাম কিছু দেখার নেই, তখন নাথিং টু ডু। কিছু করার নেই, নাথিং টু ডু। কিছু বলার নেই, নাথিং টু সে। এইবার যদি বলেন কিছু বলার আছে, কিছু করার আছে, কিছু দেখার আছে, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, এই ধরনের বাক্যগুলা করবেন সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। সামথিং টু সি, কিছু দেখার আছে। প্লিজ ওয়েট, সামথিং টু সি হেয়ার। রাস্তা দিয়ে দুইজন হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার হাজব্যান্ডকে, আপনার গার্লফ্রেন্ডকে আপনি বলছেন প্লিজ দাঁড়াও না, এখানে কিছু একটা দেখার আছে। কি বলতে হবে? প্লিজ ওয়েট, সামথিং টু সি হেয়ার, এখানে কিছু দেখার আছে। প্লিজ ওয়েট, সামথিং টু সে উইথ ইউ, একটু দাঁড়াও বা একটু দাঁড়ান, তোমার সাথে বা আপনার সাথে কিছু বলার আছে। সামথিং টু সে, কিছু বোঝার আছে, সামথিং টু আন্ডারস্ট্যান্ড। কিছু চাওয়ার আছে, সামথিং টু ওয়ান্ট। কিছু শোনার আছে, সামথিং টু লিসেন। তাহলে এইটা গেল হচ্ছে দুইটা রুল এখানে দেখালাম। নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম, সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। নেক্সট, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখি। আমি কাজটি করতে চাই, আমি সেখানে যেতে চাই, আমি পান করতে চাই, আমি গাড়ি চালাতে চাই, আমি গান গাইতে চাই। এই বাক্যগুলা কিন্তু আমরা আই উড লাইক টু, আই উড সাবজেক্টের প্লাস সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি কাজটি করতে চাই, আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। আমি পান করতে চাই, I would like to drink. আমি গাড়ি চালাইতে চাই, I would like to drive a car. আপনি যদি 1000 ভার্ব জানেন আর 1000 অবজেক্ট জানেন, এই নিয়ম দিয়ে 1000 বাক্য তৈরি করতে পারবেন। 1000 না, 10,000 না, 20,000 না, যত ভার্ব আছে পৃথিবীতে
যত অবজেক্ট আছে ঠিক ঠিক সেই পরিমাণে বাক্য তৈরি করা সম্ভব, ঠিক সেই পরিমাণে বাক্য করা সম্ভব। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? অনেক ইম্পর্ট্যান্ট রুল, স্বর্ণ সমতুল্য এগুলো ইংলিশ শেখার ক্ষেত্রে। সবাই শুনতে পারছেন আমাকে প্লিজ? Yes, sir. Yes, sir. স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায় না। না, আমি তো এখন বন্ধ করে দিয়েছি, এইবার দেখেন দেখা যায়। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ কি বললাম? আগামী দিন থেকে সকাল থেকেই আমরা এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। আপনার অফিসে গিয়েছেন, আপনার সিনিয়রকে বলছেন স্যার আমি এই কাজটি করতে চাই বা আমি কাজটি করতে চাই, ইংলিশে বলবেন আই উড লাইক টু ডু দা ওয়ার্ক। উড লাইক টু বা উডের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত বৃহৎ, গত পরশুদিন একটা ক্লাস আমি দেখিয়েছিলাম উডের ব্যবহার। আই উড লাইক টু ডু দা ওয়ার্ক, আই উড লাইক টু গো দেয়ার, আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, আই উড লাইক টু হ্যাভ টি। দেখেন এই বাক্যটা দেখেন, হ্যাভ। হ্যাভ অর্থ কি জানেন? HAVE, দেখেন হ্যাভ। হ্যাভ মানে কিন্তু এখানে আমি চা খেতে চাই, আমরা শুধু ড্রিঙ্ক ব্যবহার করি, নো, এই হ্যাভটা ব্যবহার করবেন, এটা স্ট্যান্ডার্ড ইংলিশ। আই উড লাইক টু হ্যাভ টি, আমি চা খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ কফি, আমি কফি খেতে চাই। আপনি ড্রিঙ্ক ব্যবহার করবেন, আপনারই পাশে একজন হ্যাভ ব্যবহার করবে, এক্সামিনার আপনার থেকে তাকে নম্বর বেশি দিবে, মনে রাখবেন এটা। আমি বাজারে যেতে চাই, আই উড লাইক টু গো টু মার্কেট, আমি অনুশীলন করতে চাই, আই উড লাইক টু প্র্যাকটিস। এখন আমি আনমিউট করলে আপনারা বলবেন স্যার আই উড লাইক টু প্র্যাকটিস, আই উড লাইক টু টক উইথ ইউ, আই উড লাইক টু রিড আউট দ্য প্যাসেজ, আমি প্যাসেজটি পড়তে চাই, আমি অনুশীলন করতে চাই, আই উড লাইক টু স্পিক ইংলিশ উইথ ইউ, আমি আপনার সাথে ইংরেজিতে কথা বলতে চাই। উড লাইক টু এর ব্যবহার। এরপর দেখব উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু লার্ন ইংলিশ, উড ইউ লাইক টু ড্রিঙ্ক সামথিং, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে চাও, তুমি কি ইংরেজি শিখতে চাও, তুমি কি কিছু পান করতে চাও। এই যে ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আপনাকে উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু মনে রাখবেন। দেখেন একটা বিষয় কি জানেন, আমরা কিন্তু এনসিয়েন্ট গ্রামার আর লেটেস্ট গ্রামারের একটা পার্থক্য গড়ে ফেলতে পেরেছি। পার্থক্যটা হচ্ছে আগে রুল থেকে এক্সাম্পল শেখানো হতো, আর এখন আমরা এক্সাম্পল থেকে রুল শিখাই। কথাটা ভালোভাবে খেয়াল করেন। এক্সাম্পল যদি মনে রাখেন, রুল মনে থাকবে অবশ্যই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে একটা রুল, কেবল 4টা রুল অলরেডি শিখিয়ে এসেছি এই 10-15 মিনিটে, এইভাবে কয়েক হাজার রুল আছে। তো আমরা সামান্য 10টা 20টা মোবাইল নাম্বার মুখস্থ করতে পারি না, আর কয়েক হাজার রুল আমরা কেমনে মুখস্থ করব? ইটস কোয়াইট ইম্পসিবল। এটা কি করতে হবে? এক্সাম্পল মনে রাখবেন, রুল অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে। একটা উদাহরণ দেখেন, আই ইট রাইস, একটা উদাহরণ সারা জীবন মনে রাখলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আপনার আর কখনো ভুল হবে না। আই ইট রাইস মনে রাখলেন কি হবে? তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি হলো বলেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা রুল মনে রাখবো না, এক্সাম্পল মনে রাখবো। এটা হচ্ছে লেটেস্ট নিউজ একেবারে। তো দেখেন, উড ইউ লাইক টু হেল্প মি, এই বাক্যটা দেখে দেখে আমি কিন্তু রুল তৈরি করতে পারি। কেমনে রুল তৈরি করব? প্রথমে হচ্ছে উড, প্রথমে হচ্ছে কি উড, বাক্যটা কি লিখেছিলাম? উড ইউ লাইক টু হেল্প মি, তাহলে উডের পরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসিয়েছি ইউ, উড ইউ, অর্থাৎ উড প্লাস সাবজেক্ট। এরপর দিতে হবে লাইক টু, কি দিতে হবে বলেন? উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু। অর্থাৎ উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। উড বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি ইউ, লাইক টু একসঙ্গে দিয়েছি, ভার্বের বেস ফর্ম দিয়েছি হেল্প, আর অবজেক্ট দিয়েছি মি। বাক্যটা কি দাঁড়ালো? উড ইউ লাইক টু হেল্প মি। অর্থাৎ আপনি এই পর্যন্ত সর্বদা সব বাক্যে একই লিখতে পারবেন। কোন পর্যন্ত? উড ইউ লাইক টু। এই ধরনের যত বাক্য এখানে উড ইউ লাইক টু আপনি এই পর্যন্ত বসিয়ে দিবেন। তারপর কি দিতে হবে? ভার্ব দিতে হবে, ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। খুব সহজ কথা, উড ইউ লাইক টু, এটা মনে রাখবেন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভদ্রভাবে কাউকে প্রশ্ন করতে গেলে উড ইউ লাইক টু ব্যবহার করা হয়। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? তুমি কি ইংরেজি শিখতে চাও? সে কি কাজটি করতে চায়? তুমি কি এক কাপ চা খেতে চাও? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? তাহলে এই বাক্যগুলো উড ইউ লাইক টু, ভার্বের বেস ফর্ম,
প্লাস অবজেক্ট। দেখেন এর থেকে সহজ পদ্ধতি আর হয় না বললেই চলে। বেশি রুল আমি শিখাবো না, প্রতিদিন 10টা করে রুল শিখাবো। ওই 10টা করে রুলের ভিতরে যে যে বাংলা শব্দগুলা বাংলা বাক্যগুলো আসে এইগুলো আপনারা একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আমি এইখান থেকে আজকের হোমওয়ার্কটা সবাই দেখে নেন ভালো করে। অনেকে পরবর্তী সময় গিয়ে আমাকে ফোন করে, স্যার পড়াটা কি দিয়েছিলেন? আমার 5টা 6টা ব্যাচ রয়েছে, কোন ব্যাচে কি পড়া দেই আসলে টিচারের কিন্তু মনে থাকার কথা না। তো হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা থাকবে এই যে এক্সাম্পল গুলো আমি শিখাচ্ছি, এইখান থেকে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করে রাখবেন। হোসনে আরা আপা একজন অনেক বড় চাকরি করেন, একটা বড় দায়িত্বে রয়েছেন, হাজারো ব্যস্ততার ভিতরেও কিন্তু আমাকে হোমওয়ার্ক গুলা করে রেকর্ড করে আমাকে পাঠায়। আমি সত্যিই মোহিত, আমি আপাকে সালাম জানাই। এবং উনি একজন অত্যন্ত বয়স্ক ব্যক্তি, তারপরও কিন্তু উনি এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। ওনার ছেলে মেয়েরা ফরেন কান্ট্রিতে থাকে, উনি হয়তো মাঝে মাঝে বিদেশ ভ্রমণেও যায়। ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে প্রত্যেকেরই শেখা দরকার। তো আপনারা শুধু আপার কথা আমি বলবো না, প্রত্যেকে এখানে যারা রয়েছেন এই কাজগুলা করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি কিন্তু খুব মন দিয়ে শুনি যখন অবসর সময় থাকি। প্রত্যেকের হোমওয়ার্ক গুলো আমি বড় ব্যাচের কারো হোমওয়ার্ক না দেখলেও পার্সোনাল ব্যাচের যারা রয়েছেন প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু আমি দেখি, আমি রিপ্লাই দেই। যাই হোক, পরের বাক্যটা দেখেন, ইউজ টু, কোনো কিছুর অভ্যাস, অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু বলা হয়। ইউএসইডি, ইউজড টু, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি কাজটি করতাম, আই ইউজ টু, আমি কাজ করতাম, আই ইউজ টু ওয়ার্ক। ইউএসইডি, ইউজড, আই ইউজড টু ওয়ার্ক। আমি ধূমপান করতাম, এখন আর করি না। এটা ডক্টরে বারণ দিয়েছে, নিষেধ করেছে, আমি এখন আর ধূমপান করি না। আই ইউজ টু স্মোক, কোনো একটা সময় 2015 সালে আমি ছেড়ে দিয়েছি। কি হবে? আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, আমি তাকে ঘৃণা করতাম। আই ইউজ টু হেট হিম, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। তোমার সাথে আমার গন্ডগোল হয়েছে, ঝগড়া লেগেছে, তোমাকে এখন আর আমি ভালোবাসি না, আগে একটা সময় বাসতাম। এই অতীতের নিয়মিত অভ্যাস। আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন বিকেল বেলায় পার্কে যাইতাম, আমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করতাম। এই বাক্যগুলা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন একেবারে গভীরে ডুব দিয়ে আপনাদের জন্য এইগুলো তৈরি করা। এই বাক্যগুলো শিখবেন, এইগুলো ব্যবহার করবেন, কথা বলবেন। খনি থেকে যেমন একজন মাইনার অনেক চেষ্টা করে সে মণিমুক্তা বা আরো স্বর্ণ উত্তোলন করে নিয়ে আসে, এগুলো আমাদের গবেষণা করে তৈরি করা হয়েছে। এগুলো আপনারা ব্যবহার করবেন। কাউকে আপনি বলতে চাচ্ছেন, আপনাকে কেউ একটা সিগারেট দিয়েছে, প্লিজ আপনি ধূমপান সিগারেটটা ধরান, আপনি তাকে মনে মনে বলতে চাচ্ছেন ইংলিশে যে আমি একটা সময় ধূমপান করতাম, এখন আর করি না। আপনার যে কোনো একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, তো আপনি অন্য একজনকে দেখিয়ে বলছেন যে দেখেন আমি ওকে ভালোবাসতাম। কি হবে? আমি পার্কে যেতাম, আমি সাঁতার কাটতাম। এই বাক্যগুলা আই ব্যবহার করবেন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আই ইউজ টু সুইম, আমি বাগানে যেতাম, আমি বাগানে খেলতাম। আই ইউজ টু প্লে ইন দ্য গার্ডেন, আমি আরবি ভাষা শিখতাম। আই ইউজ টু লার্ন অ্যারাবিক। হ্যাঁ, আমি ব্যায়াম করতাম। আই ইউজ টু এক্সারসাইজ, আই ইউজ টু এক্সারসাইজ। তাহলে এই বাক্যগুলো আমরা ইউজ টু ব্যবহার করে করব। নেক্সট, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমার কঠোর পরিশ্রম করা উচিত, আমার সেখানে যাওয়া উচিত, আমার এখন ঘুমানো উচিত, আমার নিয়মিত ব্যায়াম করা উচিত। একটু চিন্তা করে দেখেন তো, এই বাক্যগুলো প্রতিদিন আমাদের বলা লাগে। আপনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস করে এই গরমে ক্লান্ত, আপনি নিজেকে নিজে বলছেন যে আমি অনেক ক্লান্ত, আজকে শুক্রবার, আজকে সারাটা দিন আমার বিশ্রাম নেওয়া উচিত, আজকে সারাটা দিন আমার ঘুমানো উচিত, আমার সবসময় আইন মেনে চলা উচিত, আমরা বা আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, আমাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা করা উচিত। আপনি বুঝতে পারছেন আমার সামনে চাকরির অনেকগুলা পরীক্ষা, নিজেকে বলছেন যে আমার ইদানিং প্রচুর বই পড়া উচিত। এই কথাগুলো বলা লাগে না?
অবশ্যই লাগে। এই কথাগুলো আমরা বলবো। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমার কঠোর পরিশ্রম করা উচিত, আই শুড ওয়ার্ক হার্ড। আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার এখন ঘুমানো উচিত, আই শুড স্লিপ নাও। আমার নিয়মিত ব্যায়াম করা উচিত, আই শুড টেক এক্সারসাইজ রেগুলারলি। আমার সবসময় আইন মেনে চলা উচিত, আই শুড অলওয়েজ ওবে লজ। আই শুড ওবে মাই প্যারেন্টস। আই শুড রেসপেক্ট মাই টিচার্স। আই শুড টেক কেয়ার অফ মাই সেলফ। আই শুড টেক কেয়ার অফ মাই হেলথ। আই শুড রিড আ লট অফ বুকস। অর্থাৎ সাবজেক্টের পরে শুড, সাবজেক্টের পরে শুড, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আচ্ছা, এইবার এইখান থেকে আপনারা নতুন নতুন কিছু একটু বাক্য বলবেন প্লিজ। প্রথম থেকে শুরু করবেন। রুমা আপা বলেন, এখান থেকে নতুন কিছু বাক্য বলেন। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। বলেন, আমার ঢাকায় যাওয়া উচিত। ক্যান ইউ হিয়ার মি প্লিজ? আমার রুমা আপা, ঢাকায়- আনমিউট ইউর মাইক্রোফোন। বলেন। স্যার শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলেন। স্যার, আই শুড গো টু ঢাকা। ইয়েস। এবার আরো অনেক কিছু বলেন। আমার প্রচুর পানি পান করা উচিত, আমার কম্পিউটার চালানো আই উচিত। শুড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। Yes, I will drink a lot of water. Thank you. In this summer, in তারপরে this hot weather. গ্রীষ্মকাল। হ্যাঁ, in this hot স্যার ওই যে weather. মাঝে মধ্যে করতেছে, তো এই জন্য ভালোভাবে দেখতেও পাচ্ছি না। দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন পারতেছি স্যার। আচ্ছা, দেখি আমি একটু ব্যবস্থা নিব। আমি গ্রামে রয়েছে, একটু নেটওয়ার্কের সমস্যা আছে না আগামী। স্যার, এই সমস্যাটা আপনার না আমার স্যার, আমি নতুন সেটেই করছি তো তাই? আজকে একদম সিম্পল আমি করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, দেখি না, স্যার। অন্যরা ওই কমপ্লেইনটা দেয় কিনা। আমার সমস্যা হইতে পারে, আমি একটু গ্রামের বাড়িতে আছি আজকে। আচ্ছা, যাই হোক, তারপরে তারপরে এখান থেকে বলেন। এখান থেকে বাক্য তৈরি করতে বলুন হবে। স্যার। বলেন। স্যার মানে একটু যদি দেখাতেন কার্সরটা রেখে। হ্যাঁ, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে, যেমন এই যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ও স্যার জি, এখন কোনটা বলবো স্যার? এখন আপনি এইটা দিয়ে বলেন, এই যে অতীতকালের নিয়মিত অভ্যাস, আমি কাজ করতাম, আমি ধূমপান করতাম। আপনি বলেন, আমি প্রতিদিন ও একটু ডিম খাইতাম। আমি কি খাইতাম স্যার, বুঝলাম না। আমি প্রতিদিন আমি একটি ডিম ধূমপান খাইতাম। করতাম। আমি প্রতিদিন একটি ডিম খেতাম। ও আই ইউজ টু হ্যাভ এ অ্যান এগ রেগুলারলি। না, এখানে ইউজ টু এর পরে দেখেন সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। ইট অ্যান এগ এভরিডে। স্যার শুনতে পাচ্ছি না কিছু স্যার। আমি তাহলে স্যার মিউট করি, আমি কথা ভালো বুঝতে পারছি। আমি বলি। শিলা আপা, আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। তাহলে রুমা আপার ওখানে সমস্যা। আমি আরো ভাবতেছিলাম আমার এখানে সমস্যা কিনা। যাই হোক, আপনি এইখান থেকে প্লিজ অন্যরা একটু মিউট করে রাখেন, আমি সবার কাছে আসবো, কোনো সমস্যা নেই, সবাই মিউট রাখেন। শিলা আপা কথা বলছে, আমরা সবাই শুনি। আপনি ইউজ টু এই রুলটা ব্যবহার করে এখানে যে বাংলা বাক্য এবং যে ইংরেজি বাক্য দেওয়া আছে এইগুলা বাদে আপনার ব্রেন থেকে নতুন কিছু বাক্য বলেন। আমি কাজ করতাম, এখানে বলতে পারেন আমি একটি ডিম খেতাম, আমি নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন ব্যায়াম করতাম, তারা প্রতিদিন মাছ ধরতো, সে প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। কত বাক্য বলা যায়, ঠিক আছে? এই রুল ব্যবহার করবেন, কিন্তু বাংলাটা অন্যরকম হবে। I used to learn English রেগুলারলি। I used to learn English regularly. আমি নিয়মিত ইংরেজি শিখতাম। regularly. I used to read newspaper regularly. হুম I used to learn English হুম in childhood. অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেকগুলো বলেছেন আপু, অনেক ধন্যবাদ। হুম। Have a uh, used to have a chocolate cake in childhood রেগুলারলি, হ্যাঁ, থ্যাংক ইউ। এবার regularly. ওকে, থ্যাংক ইউ। এবার হোসনে আরা আপা বলবেন প্লিজ। আপা শুনতে পাচ্ছেন? আপনি এই ইউজ টু দিয়ে, যেমন শিলা আপা কয়েকটা নতুন বাক্য বলেছে, আপনি এখান থেকে কয়েকটা নতুন বাক্য বলুন প্লিজ। আনমিউট ইউর মাইক্রোফোন। আচ্ছা, তাহলে আপা শুনতে পাচ্ছে না। নাহিদা সুলতানা, কে এম সানিম,
আপা আপনি বলুন জি প্লিজ। বলেন। এইখান থেকে দেখেন আমি রুলটা বুঝিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। এই যে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি কাজ করতাম, আমি ধূমপান করতাম, আমি তাকে ঘৃণা করতাম, এই ধরনের কয়েকটা বাংলা বাক্য বলেন, নতুন বাক্য তৈরি করে, এবং সেটার ইংলিশটাও আপনি বলবেন। সেইটা স্যার, আমি বলবো। হ্যাঁ বলেন আপা, আপনি তো, আমি ডেকেছিলাম, আপনি মনে হয় শুনেননি, এখন বলেন। হুম 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 সরি স্যার। হুম বলেন। ইউজ টু দিয়ে হ্যাঁ am used to না এম বলবেন আপা, এখানে সাবজেক্টের পরে দেখেন, হ্যাঁ এটা হবে, এটা হবে না, এটা হবে সাবজেক্ট না, প্লাস এটা ইউজ হবে না। টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, নতুন নতুন বাক্য বলবো। হুম I used to go to there every day. হুম হুম আচ্ছা আগে আমরা বাংলায় বলি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। যেতাম, ইয়েস, যেতে আমি সেখানে আগে যেতাম। আই ইউজ টু গো দেয়ার go there. বিফোর বা ফরমার বা এগো। জি স্যার, এটা হয় স্যার। তারপর দেখেন অনেক বাক্য বলা যায় ইনস্ট্যান্টলি, হয়তো তাৎক্ষণিকভাবে মনে আসছে না, কিন্তু এটা প্র্যাকটিস করবেন, ওই যে যেভাবে। আমি বলি স্যার, হ্যাঁ, বলেন আপা, অনেকগুলা বলেছে, দুইটা তিনটা, এবার আপনি বলেন। হুম I used to swim sometimes. হুম I used to walk. ইয়েস, আই ইউজ টু ওয়াক, সুন্দর একটা বাক্য। তারপর Used to go to market. থ্যাংক ইউ। তারপর I used to help him. যদিও ধন্যবাদ, স্যার এটা আপনার অবশ্যই হচ্ছে, ধন্যবাদ, ভালো লাগছে, বলেন বলেন। এই ধাপে আরো কিছু বলে দিতে হবে, একবার ফলো এসে গেলে থামলে হবে না, বলেন। to drive motorbike. ওকে, আই ইউজ টু ড্রাইভ মোটর বাইক, অর্থাৎ আমি মোটর বাইক চালাতাম, এখন আর চালাই না, এমন একটা হ্যাঁ। তারপর আই ইউজ টু ইট বানানা এভরিডে, আমি প্রতিদিন কলা খাইতাম। হুম। I used to swim তো বলেছি স্যার। দেখেন আপা, আর আসতেছে এখানে না স্যার। এখানে আমরা একটু চেঞ্জ করব, চেঞ্জটা কেমন, যেমন এখানে বলছেন বারবার আই ইউজ টু। ইয়েস, হ্যাঁ বলবেন আপা, বলবেন, হ্যাঁ শুনেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপা প্রত্যেকটা এখানে সাবজেক্ট আই ব্যবহার করেছেন। নো, আমরা আই এর পরিবর্তে হি, শি, ইট অথবা কারোর নাম ব্যবহার করতে পারি। করিম ইউজ টু সুইম ইন দ্য রিভার। সুমনা সুমনা ইউজ টু সিং আ সং, অর্থাৎ সুমনা গান গাইতো, এখন আর গায় না। সুমনা একটা সময় রেগুলার গান গাইতো। রহিম একটা সময় নদীতে, অতীতকালে নদীতে নিয়মিত সাঁতার কাটতো। অর্থাৎ বারবার আমরা আই ব্যবহার না করে এখানে আই এর পরিবর্তে বিভিন্ন সাবজেক্ট ব্যবহার করতে পারবো, বিভিন্ন ভার্ব ব্যবহার করতে পারবো, নিয়ম সেই একটাই থাকবে। তো যাই হোক, বিলকিস আপা অনেক ভালো বলেছে। এখানে আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সাবজেক্ট চেঞ্জ করতে হবে কখনো কখনো, ভার্ব চেঞ্জ করতে হবে, অবজেক্ট চেঞ্জ করতে হবে, নিয়মটা ঠিক থাকবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক থাকবে, কিন্তু সংখ্যা পাল্টে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এরপর কে জানি বলতে চাচ্ছিলেন? হুম নাহিদা সুলতানা আপা বলবেন? স্যার কিছু তো দেখা যাচ্ছে না। অবশ্যই দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, দেখেন এইখান থেকে আপনি বলবেন উড ইউ লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। উড ইউ লাইক টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? তুমি কি ইংরেজি শিখতে চাও? তুমি কি তোমার আব্বুর সঙ্গে বাজারে যেতে চাও? তুমি কি ড্রেসটি কিনতে চাও? এই যে বাক্যগুলো এখানে লেখা রয়েছে, এই বাক্য বাদে আপনার ব্রেন থেকে নতুন কিছু বাংলা বাক্য বলেন এবং তার ইংলিশে ট্রান্সলেশন বলেন কুইকলি। Would you like to drink? উড ইউ লাইক টু ড্রিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। এরপর অবজেক্ট দিতে হবে আপা। উড ইউ লাইক টু ড্রিঙ্ক টি, তুমি কি চা পান করতে চাও? উড ইউ লাইক টু ড্রিঙ্ক কফি? Would you like to drink water? বিলকিস আপা অনেক মানে দ্রুত গতিতে বলে গেছে, এইভাবে বলতে হবে। দেখেন এই যে Would you like to হেল্প মি eat ইট রাইস, rice? তুমি কি ভাত খেতে চাও? তুমি কি ঢাকায় যেতে চাও? উড ইউ লাইক টু গো টু ঢাকা? তুমি কি ড্রেসটি কিনতে Would you চাও? like to গো টু ঢাকা। উড ইউ লাইক টু বাই দ্য ড্রেস, তুমি কি এই ড্রেসটি কিনতে চাও, এই পোশাকটি কিনতে চাও? উড ইউ লাইক টু বাই দ্য মোবাইল ফোন, তুমি কি মোবাইল ফোনটা কিনতে চাও? অর্থাৎ উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম, উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল মনে রাখবেন, রুল অটোমেটিকলি মনে চলে আসবে। উড ইউ লাইক টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? উড ইউ লাইক টু লার্ন ইংলিশ?
আচ্ছা, নেক্সট এর রুল থেকে বলবেন, ছেলেদের ভিতর থেকে মওদুদ ভাইয়া বলবেন প্রথম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখান থেকে বলেন, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আই উড লাইক টু ডু দা ওয়ার্ক। জি স্যার। নতুন I কিছু would বাক্য বলেন। like to ride bike carefully. ওকে, I would like to catch fish on the pond. একটু ভুল হয়ে যাচ্ছে এখানে, ইংলিশের সঙ্গে বাংলাটাও বলবেন। আপনি যে ইংলিশ সেন্টেন্সটা বললেন, এইটার বাংলা অর্থ কি দাঁড়ায় এটাও বলতে হবে। ঠিক আছে স্যার। স্যার আমি বাইক রাইড করতে চাই কেয়ারফুলি। ওকে I would like to ride bike carefully. ওকে আমি পুকুরে মাছ ধরতে চাই। I would like to catch fish on the pond. আমি মার্কেটে যেতে চাই। I would like to go to market. ওকে আমি ইংলিশ শিখতে চাই। I would like to learn English. ওকে আমি শপিং এ যেতে চাই। I would like to go to shopping. থ্যাংক ইউ, অনেক বাক্য আমি- বলেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো বলেছেন। এইভাবে দ্রুত বলতে হবে, আমরা ধীরে ধীরে ভেবে ভেবে তো অনেকেই বলতে পারবো, কিন্তু কুইকলি বলার অভ্যাস যখন হয়ে যাবে তখন মনে করবেন ফ্লুয়েন্সি চলে আসছে। নেক্সট মেহেদি হাসান ভাইয়া, প্লিজ আপনি এখান থেকে কিছু বলবেন। আপনি এইটা দিয়ে বলেন, কিছু করার নেই, কিছু বলার নেই, কিছু খাওয়ার নেই, কিছু দেখার নেই, কিছু চাওয়ার নেই, এটা দিয়ে বলেন। এই যে কিছু করার নেই, আপনি এখানে বলবেন কিছু দেখার নেই, কিছু জানার নেই, কিছু খাওয়ার নেই, হ্যাঁ, কিছু কেনাকাটার নেই। আপনাকে বললাম আমরা দুইজন বাজারে গিয়েছি মার্কেট করতে, শপিং এ, আমি অনেক কিছু কিনলাম, আপনাকে বললাম আপনি কি কি কিনবেন, আপনি বললেন কিছু কেনাকাটার নেই, আমার কিছু কেনার নেই, নাথিং টু বাই ফর মি। তারপর মেহেদি হাসান জি স্যার। বলেন। জি স্যার। nothing to buy mobile phone. হুম Nothing to do. হুম Nothing to see. হুম Nothing to want. Nothing to dream. A cup of coffee. Nothing to know it. আমি বলছিলাম কি, Nothing to ইংলিশের সঙ্গে বাংলাটাও বলবেন, হ্যাঁ, বাংলাটা বললে আমাদের সবার বুঝতে সুবিধা হয়। হুম, বাংলাটা বলবো কারণ আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদেরকে অবশ্যই বাংলাটা জানতে হবে। মনে রাখবেন আমার এই কথাটা, যে বাক্যটার বাংলা জানবেন তার ইংরেজি করার চেষ্টা করবেন, আর মুখ দিয়ে যে ইংরেজি সেন্টেন্সটা বলবেন তার বাংলা জানার চেষ্টা করবেন। আমরা অনেক সব নাথিং টু দিয়ে আমি কয়েকটা বাক্য বলতে চাই। কোনটা দিয়ে বলবেন, কোন রুল দিয়ে? নাথিং টু। হ্যাঁ, নাথিং টু দিয়ে বলেন। হ্যাঁ, এই যে এনে দিচ্ছি সামনে, নাথিং টু। আচ্ছা, নাথিং টু বলেন। হুম Yes, sir. Sir, I was going to market yesterday, but nothing to do there. থ্যাংক ইউ। তারপর Sir, my friend, my friend tell me, my friend was hang out last Friday, but nothing to say. But I am nothing to say. থ্যাংক ইউ। কিছু খাওয়ার নেই। বাংলাগুলো বলেন না, আমরা একটু শুনি। Yesterday we হ্যাঁ, বাংলাগুলো বলবেন আপা, বাংলাগুলো কি বলবেন, আমরা সবাই শুনবো। গতকাল আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু সেখানে ভালো কিছু খাবার নেই। হুম Yesterday we went to restaurant, but nothing to eat there. হুম কিছু দেখার নেই। We were going to zoo last Saturday, but nothing to see there. নাথিং টু সি দেয়ার। হ্যাঁ, My friend lots of talk with me, but I nothing to understand. ওকে, থ্যাংক ইউ আপা, অনেক ভালো বলেছেন। আর কেউ কিছু বলবেন, অন্য কোনো, এই যে কটা রুল শিখালাম এই রুলের থেকে এমডি পলক, মওদুদ ভাইয়া বলবেন? জি স্যার। বলেন বলেন, কোন রুলটা দিয়ে বলবেন? এটা দিয়ে বলবেন, এটা দিয়ে বলেন উড লাইক টু। এই ইয়েটা করেন, এই যে ইন্টারোগেটিভ যে বাক্যগুলা এইগুলো বলেন। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? তুমি কি ইংরেজি শিখতে চাও? তুমি কি ঢাকায় যেতে চাও? ঠিক আছে স্যার। তুমি কি মাছ ধরতে চাও? Would you like to catch fish? হুম তুমি কি একটি পুকুর খনন করতে চাও? Would you like to dig a pond? হুম Dig. ডিগ হবে, ডিগ, ভার্বের বেস ফর্ম হবে, Sorry. ডিগ নট ডাগ। তুমি কি চা পান করতে চাও? Would you like to have tea? তুমি কি মার্কেটে যেতে চাও? Would you like to go to market? তুমি কি ফিল্ডে কাজ করতে চাও? Would you like to
work on the field. ওকে, থ্যাংক ইউ। উড ইউ লাইক টু ওয়ার্ক অন দ্য ফিল্ড? তুমি কি মাঠে কাজ করতে চাও? আচ্ছা দেখেন, আমি আপনাদেরও এখন আবার কথা বলার সুযোগ করে দিচ্ছি। তবে আমরা এইখান থেকে কথা বলবো। আমরা আজকে ডে কত করব? ডে 4 না 5 নাকি 9 না 10? Day 4, sir. আচ্ছা আমি এখানে শুনেন, Day 4 ছিল, sir. যাই হোক আমি দুইটা গ্রুপের একই সঙ্গে নিচ্ছি, তো আমরা 4 থেকে শুরু করি। 4 5 6 আমরা যতদূর যেতে পারবো যাবো। আমরা 4 থেকে হয়ে গেছে স্যার। 4 5 6। 4 ছিল আমাদের। আচ্ছা যাই হোক, তো আমি মাঝামাঝি থেকে একটু শুরু করি, দেখি এখান থেকে আমরা কে পারি। এটা এখান থেকে শুরু করি, 6 থেকে শুরু করি। কেহই আমাকে সাহায্য করতে আসে নাই, তোমরা অসহায় ছিলে না, তুমি সাহসী ছিলে না, তারা দয়ালু ছিল, তারা দয়ালু ছিল না। এখান থেকে শুরু করেন। প্রথমে কে বলবেন উইলিংলি, ইচ্ছাকৃতভাবে? বলবো স্যার? আমি হ্যাঁ। বলবো। শিলা আপা বলুক, তারপরে মেহেদী হাসান ভাইয়া বলবেন। শিলা আপা বলতে চাচ্ছেন? Yes sir, বলুন, বলতে আপনি চাই। 4টা 5টা বলুন। কেহই আমাকে সাহায্য No করতে, one can- no one can help me. নো ওয়ান ক্যান হেল্প মি, বাক্যটা তো হলো না, এটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। কেহই আমাকে সাহায্য করতে আসে নাই, অর্থাৎ আগে যদি অ্যাফার্মেটিভ করি, আমাকে কেউ Oh, no. সাহায্য করতে এসেছিল, আমাকে কেউ সাহায্য করতে আসেনি। Oh, no one didn't help me. ইয়েস, এবার হয়েছে। নো ওয়ান ডিডন্ট হেল্প মি। তোমরা অসহায় ছিলে না। You were not helpless. অথবা নো ওয়ান তুমি ডিড সাহায্য- নট কাম টু হেল্প মি। এখানে এভাবেও করা যায়, কেউ আসেনি, আসাটা এখানে বাদ পড়ে যায়। যাই হোক, তারপরে No বলেন। one, sir, no one কি হবে? নো ওয়ান ডিডন্ট হেল্প মি বা নো ওয়ান ডিডন্ট কাম টু হেল্প মি। কেম হেল্প মি। No one didn't come to কাম, help me. হ্যাঁ, ডিডের পরে তোমরা ভার্বের অসহায় ভি অন ছিলে না। ব্যবহার করতে হবে, সরি। তারপর তোমরা অসহায় ছিলে না। You are not helpless. ইউ তুমি আর সাহসী নট ছিলে না। হেল্পলেস। এটার যদি আমি You are not brave. এইটার যদি ইন্টারোগেটিভ বলি কি হবে? তোমরা অসহায় ছিলে না, Were ইউ you আর brave? নট হেল্পলেস। এটার ইন্টারোগেটিভ কি হবে? Were You didn't. not you helpless? ওয়ার ইউ হেল্পলেস, ওয়ার নট ইউ হেল্পলেস, অর্থাৎ একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ তারা ইন্টারোগেটিভ। ছিল না। They were not kind. দে ওয়ার তুমি নট সত্য কাইন্ড। তুমি সত্য বলেছিলে। You told truth. ইউ টোল্ড দ্য ট্রুথ, সত্য বলেছিল। You told the truth. লোকটি ঘুড়ি উড়িয়েছিল। The man was flying kite. Fly kite. আচ্ছা ধন্যবাদ। He was flying kite. ঠিক আছে, অনেকগুলো বলেছেন। আচ্ছা এবার বলবেন কে? দেখা যায় না। দেখা যাবে সবাই। কি বলবো স্যার? হ্যাঁ, বিলকিস আপা বলেন। কি বলবো? বিলকিস আপার পরে মেহেদী হাসান ভাইয়া বলবেন। বলেন আপা, এখান থেকে বলেন 7 নাম্বার থেকে। আমি একটা বই কিনেছিলাম। বিলকিস আপা বলেন। আমি একটি বই কিনেছিলাম। হুম। I bought a pen, স্যার। পেন না বুক? স্যার শোনা যাচ্ছে স্যার? যাচ্ছে, পেন না বুক হবে, বুক। আচ্ছা, আমি একটা বই কিনেছিলাম। আপনি পেন বলেছেন, বুক তো বলতে স্যার, হবে। আই বট এ বুক। স্যার। ও স্যার, সরি। আমরা তাকে দেখেছিলাম। উই স হিম। তারপরে হচ্ছে যে জলি দুধ পান করেছিল। জলি ড্রাঙ্ক মিল্ক। ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আঙ্গুর গুলো টক ছিল। দি গ্রেপস ওয়ার সোয়ার। সাওয়ার, সাওয়ার মানে টক। সে আমটি খেয়েছিল। হি এট দ্য ম্যাঙ্গো। তুমি সত্য বলেছিলে। ইউ টোল্ড দ্য ট্রুথ। স্যার আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাই বুঝতে না? হবে স্যার। হ্যাঁ, অনেকগুলো বলেছেন। এইবার মেহেদী হাসান ভাইয়া বলবেন প্লিজ। স্যার হ্যাঁ, মেহেদী হাসান ভাইয়া বলবেন। আর বিলকিস আপা অনেকগুলো বলেছেন, থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ, আপনি এই পরের থেকে বলেন, এখান থেকে বলেন। সে আমটি খেয়েছিল। He was eat mango. না, হি এট দ্য ম্যাঙ্গো। তুমি হি এট ম্যাঙ্গো, হ্যাঁ। এটা পাস্ট ইনডেফিনিট। এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। ইউ এট দ্য ম্যাঙ্গো। আচ্ছা স্যার, তুমি সত্য বলেছিলে। You spoke the truth. হ্যাঁ ঠিক আছে। ঠিক আমি আছে। কি কাজটা করছি? আমি কাজটা have I do the work? Have I done the work? হ্যাঁ, হ্যাভ এর পরে কখনো ডু হয় না, ডান হবে। ডান হয়। So done বলছিল। Have I done the work?
তুমি কি রহিমকে দেখেছো? ডু ইউ সি দা রহিম? ডু ইউ সি দা রহিম? রহিমের আগে দা হয় না, প্রপার নাউনের আগে দি দেওয়া যায় না। স্যার রহিম কি তুমি কি রহিমকে দেখেছো? ডু ইউ না, তাহলে স্যার কি হবে? Have you seen Rohim? হবে না? হ্যাঁ, Or have বাক্যটা you আমি seen বলি, Rohim? সবাই সবাই একটু শুনেন। তুমি কি রহিমকে দেখেছো? প্লিজ সবাই শুনবেন, তুমি কি রহিমকে দেখেছো? এই বাক্যগুলো খুবই সহজ। কিভাবে করব? এটা অ্যাফার্মেটিভে আগে করব, অ্যাসার্টিভ বা পজিটিভে করব বাক্যটা। তুমি রহিমকে দেখেছো, ইউ হ্যাভ সি স সিন, হ্যাভ এর পরে ভার্বের ভি3 বসে। ইউ হ্যাভ সি স সিন, ইউ হ্যাভ সিন রহিম, ইউ হ্যাভ সিন রহিম। তুমি রহিমকে দেখেছো। তুমি রহিমকে দেখোনি, ইউ হ্যাভ নট সিন রহিম। ভালোভাবে খেয়াল করবেন মেহেদি ভাইয়া, ইউ হ্যাভ নট জি স্যার। সিন রহিম কি হলো? হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে নট দিয়েছি, ইউ হ্যাভ নট সিন রহিম। এই ধরনের বাক্য 5 মিনিট পরে আবারও সামনে আসবে। এখন যদি রুলটা শিখে রাখেন, 5 মিনিট পরে আপনাকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। একটা রুল ভালো করে দেখবেন, ওই রুল দিয়ে যত বাক্য আসে জীবনে যেন কোনোদিন সমস্যা না হয়। আমি এই কথাটা আগেও কয়েকবার করে বলেছি, এখনো বলছি। এই ধরনের বাক্য করতে সমস্যা হলে আগে বাক্যটাকে, এখানে অ্যাফার্মেটিভে সরি ইন্টারোগেটিভে রয়েছে, এই বাক্য করতে আপনার সমস্যা হচ্ছে, আপনি কি করবেন? এই বাক্যটাকে আগে অ্যাসার্টিভে করে নেবেন। তুমি রহিমকে দেখেছো, ইউ হ্যাভ সিন রহিম। তুমি রহিমকে দেখোনি, ইউ হ্যাভ নট সিন রহিম। ইউ হ্যাভ নট বা হ্যাভেন্ট, ইউ হ্যাভেন্ট সিন রহিম। মনে রাখবেন, হ্যাভ এর পরে ওখানে ভি3 দিতে হবে, ইউ হ্যাভেন্ট সিন রহিম। তুমি কি রহিমকে দেখেছো? এই যে বাক্যটা এখানে অলরেডি রয়েছে, তুমি কি রহিমকে দেখেছো? হ্যাভ ইউ সিন রহিম, হ্যাভ ইউ সিন রহিম, হ্যাভ ইউ সিন রহিম। তুমি কি রহিমকে দেখোনি? তখন ওই হ্যাভ এর পরে আবার নট আসবে, হ্যাভেন্ট ইউ সিন রহিম, এবং পরবর্তীতে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে, হ্যাভেন্ট ইউ সিন রহিম, হ্যাভেন্ট ইউ সিন রহিম। আমার কথাটা কি বুঝলেন? একটা বাক্য যদি ইন্টারোগেটিভ বা ডিরেক্ট নেগেটিভ ইন্টারোগেটিভে থাকে, ওই অবস্থায় করতে গেলে যদি সমস্যা হয়, তাহলে আগে আপনাকে ওইটা অ্যাফার্মেটিভে করে নিতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করবেন, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, দেখবেন বাক্যটা সহজ হয়ে গিয়েছে। বুঝতে? আচ্ছা, এইটা মনে রাখবেন। এই যে দেখেন মেহেদি ভাই এখানে একটু তালগোল পাকিয়ে নিচ্ছে, কেন? আমার ওই সূত্রটা মনে নাই। আচ্ছা মেহেদি ভাই, আরো দুইটা বলেন, তুমি কি খবরটি শোনোনি? এইটা কিন্তু আবারও সেই নিয়ম, একই নিয়ম। এই যে দেখেন ডিরেক্ট এখানে নেগেটিভ ইন্টারোগেটিভে রয়েছে, তুমি কি খবরটি শোনোনি? দেখেন, তুমি কি খবরটি শোনোনি, এই বাক্যটা আপনি আগে ওই গোড়ায় চলে যান, 1 নম্বরে চলে যান, অ্যাসার্টিভ করেন, তারপর নেগেটিভ করেন, তারপর ইন্টারোগেটিভ করেন, তারপর এই নেগেটিভ ইন্টারোগেটিভ করেন। এবার বলেন, তুমি কি খবরটি শোনোনি, এইটার অ্যাসার্টিভ কি হয়? ইংলিশ বলার দরকার নেই, আগে বাংলায় আসেন। আবার আপনি ইংলিশে যাচ্ছেন, আগে বাংলায় আসেন। বাংলায় বাক্যটা, বাংলা বাক্য কি হবে? এটার অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্যটা কি হবে? তুমি কি খবরটা শুনেছো? আমরা বাংলায় অনেক দুর্বল, আমরা না পারি বাংলা, না পারি ইংরেজি। সবাই নিজের কাছে প্রশ্ন করে দেখবেন, আমরা বাংলায় দুর্বল। শোনেন, আমাকে শোনেন, আগে কথা বললেন না। আমরা বাংলায় দুর্বল, আমরা বাংলা পারি না, এর কারণে ইংরেজিও পারি না। একেবারে একটা তাজা খবর এটা। তুমি কি খবরটি শোনোনি, এই বাক্যটার অ্যাফার্মেটিভের বাংলা সেন্টেন্সটা কি হবে আমরা অনেকেই পারি না। এইটা আপনি 3 ভাবে বাংলাটা বলতে পারেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বলতে পারেন, আবার পাস্ট, নো ইংলিশ বলার দরকার নেই, বাংলা শুনেন, ডু ইউ টু বাদ দেন। এইটা আগে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারেন, তুমি খবরটি শুনেছো। এইটার কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ এরকমই হয়, তুমি কি খবরটি শোনোনি। আমি মাঝখানে একটা কথা বলেছিলাম কোন একটা ক্লাসে, যে একটা পারফেক্ট টেন্সের বাক্যকে একই রকম মিনিং দিবে 3 ভাবে বলা যায়। যেমন যদি বলা হয় আমি ভাত খেয়েছি, এটা নেগেটিভ কি হবে? আমি ভাত খাইনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বললাম আমি ভাত খেয়েছি, এটা নেগেটিভ কি হবে? আমি ভাত খাইনি। আবার পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য যদি বলা হয় অ্যাফার্মেটিভে, আমি ভাত খেয়েছিলাম, ওইটারও নেগেটিভ কিন্তু এইটার মতো শোনাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ যা, পাস্ট ইনডেফিনিট টেন্সেরও নেগেটিভ সেই একই। আমি ভাত খেয়েছি, এর নেগেটিভ আমি ভাত খাইনি। মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা এখানে অনেকেই মনোযোগ দিয়ে শোনেন না, এই জন্য একই জিনিস আমার বারবার বলা লাগে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হচ্ছে যে আমি ভাত খেয়েছি, এর নেগেটিভ আমি ভাত খাইনি। আবার যদি পাস্ট ইনডেফিনিটে বলি আমি ভাত খেয়েছিলাম, এই বাক্যের নেগেটিভ এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ আর ওই নেগেটিভ এক, আমি ভাত খাইনি। পাস্ট ইনডেফিনিটের নেগেটিভও তাই,
আবার পাস্ট পারফেক্টেও যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, এইটার নেগেটিভ বাংলা বাক্যটাও এই দুইটার মতো হবে। আমি ভাত খাইনি, আই হ্যাড নট ইটেন রাইস, আই হ্যাড নট ইটেন রাইস। মনে রাখবেন এই কথাগুলা। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ একটা বাক্য শুনতে যেমন পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্য শুনতে একই রকম, পাস্ট পারফেক্ট টেন্সেরও বাংলা নেগেটিভ বাক্য শুনতে একই রকম। তাহলে দেখেন তুমি খবরটি শোনোনি, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, মেহেদি হাসান ভাইয়া ভালো করে খেয়াল করেন, তুমি খবরটি শোনোনি, এটার অ্যাফার্মেটিভ হবে তুমি খবরটি শুনেছো, তুমি খবরটি শুনেছো, ইউ হ্যাভ হার্ড দ্য নিউজ। হেয়ার এর ভিতরি হচ্ছে হার্ড, HEARD, হেয়ার্ড বা হার্ড। ইউ হ্যাভ হার্ড দ্য নিউজ, তুমি খবরটি শোনোনি, ইউ হ্যাভেন্ট হার্ড দ্য নিউজ, ইউ হ্যাভেন্ট হার্ড দ্য নিউজ। তুমি কি খবরটি শুনেছো, হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, তুমি কি খবরটি শোনোনি, এই যে বাক্যটা রয়েছে তুমি কি খবরটি শোনোনি, হ্যাভেন্ট ইউ হেয়ার্ড দ্য নিউজ, হ্যাভেন্ট ইউ হেয়ার্ড দ্য নিউজ। আপনাদের আবারও বলছি, যারা টেন্স ভালো পারেন তাদেরকে বলছি না, যারা টেন্স ভালো না পারেন তারা এখনো টেন্স শেখেন। আর আগামীকাল শুক্রবার রয়েছে, আমি যদি টাইম ম্যানেজ করতে পারি দিনের বেলায় যে কোনো টাইমে হইতে পারে, আমি আগে থেকে নোটিশ দিব, টেন্সে যারা দুর্বল আমার টেন্সের ক্লাসে অ্যাটেন্ড করবেন। এখন থেকে প্রতি শুক্রবারে টেন্সের ক্লাস হবে পুরো 2 ঘন্টা ব্যাপী, টেন্সের A to Z। এই যে মেহেদি ভাইয়া এই বাক্যটা পারেনি, এখানে কনফিউশন চলে আসছিল, কনফিউজড হয়ে যাচ্ছিল, কেন, টেন্সের সমস্যা। ঠিক আছে, আচ্ছা তো দেখি এখন অনেকেই কথা বলেছে, যারা বলিনি তাদেরকে আমি একটু যাই। MD পলক, আপনি কিছু বলবেন? মাকসুদা আপা, এই বাক্যগুলো থেকে কিছু বলতে হবে। আচ্ছা যাই হোক, রাজিন তুমি বলো, আনমিউট করো তো রাজিন, এই বাক্যগুলো তুমি বলে যাও পরপর। রাজিন শুনতে পাচ্ছো? আচ্ছা শুনতে পারে না, তাহলে আপা বলবেন। হ্যাঁ শুনতে পাচ্ছ, এবার বলো এই বাক্যগুলা তুমি একটু বলো। বিড়ালটি একটি ইঁদুর ধরেছে, তিনি কি চিঠিখানা পড়েছে, তাহারা কি চা পান করেছে। বলো দ্রুত এই বাক্যগুলো ট্রান্সলেট করো ইন ইংলিশ, বলো। হিট লাগবে না, তুমি এইগুলা ইয়ে করো, ইংলিশে বলো, পারবা? এই যে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। আচ্ছা তুমি এটার অ্যাফার্মেটিভ বলো, বিড়ালটা একটা ইঁদুর ধরেছে, কি হবে এই 19 নাম্বার, বিড়ালটা একটা ইঁদুর ধরেছে, এটা কি হবে বলো। দ্য ক্যাট, এখানে ভার্ব কি হবে, দ্য ক্যাট হ্যাজ কট আ মাউস, মাইস। তিনি একখানা চিঠি, তিনি একখানা চিঠি পড়েছে। ওর ওখানে লাইনটা বোধহয় হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হচ্ছে না, আচ্ছা যাই হোক, এটা কে বলবেন এইখানে? হ্যাঁ রাজিন, তোমার এখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা যাই হোক, হোসনে আর আপা বা শিলা আপা এই কথাগুলো বলেন, তারপর আমরা শেষ করব। আমি বলবো। হ্যাঁ এই 19 নাম্বার থেকে পড়ে আসি। তিনি তিনি কি চিঠিখানা পড়েছে, হুম has he read this letter, হুম তারা কি চা পান করেছে, have they drunk tea, হুম তিনি কি আমাকে ডেকেছেন, হুম has he called me, হুম আমরা কি অঙ্কটা করিনি, haven't we done the sum, হুম রুনা কি একটা গান গেয়েছে, হুম has Runa sung a song, থ্যাংক ইউ। তোমরা কি তোমরা গোলমাল কি করো? গোলমাল করনি, haven't you uh, haven't you গোলমাল হ্যাভেন্ট ইউ মেড আ নয়েজ? হুম কি চোরটা ধরেছে, has the police caught the thief, হ্যাজ দ্য পুলিশ কট দ্য থিপ? ধন্যবাদ। আচ্ছা তারপর দেখি নাহিদা আপা কিছু বলবেন? কি বলতাম স্যার, এইখানে কয়েকটা বাক্য পারবেন পড়তে। তারা কি পরীক্ষায় পাশ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য, বলেন তো এইটার অ্যাসার্টিভও বলেন, নেগেটিভ বলেন, চারটা বলেন এইটা দিয়ে। তারা পরীক্ষায় পাশ করেছে, তারা পরীক্ষায় পাশ করেনি, তারা কি পরীক্ষায় পাশ করেছে, তারা কি পরীক্ষায় পাশ করেনি, বলেন।
চেষ্টা করেন, একটু মুখ খোলেন, ভুল গেলে আমি দেখিয়ে দিব কি হবে বাক্যগুলা, বলেন। They have passed the exam. ইয়েস। তারা তারা পরীক্ষা পাস করেছে। দে ওয়াজ দে ওয়াজ পাস দ্য এক্সাম। পাস কিন্তু দেখেন এখানে পাস করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, তারা পরীক্ষায় পাস করেছে। এখানে ইয়াসি ইয়াসো থাকলে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো ইয়েসেন এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। দে হ্যাভ পাস মানে হচ্ছে পাস করা, এর V3 হবে পাস্ট। দে হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, তারা পরীক্ষায় পাশ করেছে। তারা পরীক্ষায় পাশ করেছে। তারা পরীক্ষায় পাশ করেনি, দে হ্যাভেন্ট পাসড ইন দ্য এক্সাম। তারা কি পরীক্ষায় পাশ করেছে? হ্যাভ দে পাসড ইন দ্য এক্সাম? হ্যাভেন্ট দে পাসড ইন দ্য এক্সাম? তারা কি পরীক্ষায় পাশ করেনি? আচ্ছা নাহিদা আপা, আপনি এটা বলেন, আমি চিঠিখানা লিখেছি, এইটা দিয়ে চারটা বাক্য বলেন। আমি চিঠিখানা লিখেছি, বলেন দ্রুত, কি হবে? আমি চিঠিখানা লিখেছি। আই হ্যাভ, কি হবে বলেন? I have written. I have written. Written the letter. চিঠিখানা। আমি চিঠিখানা লিখি নাই। I haven't. I have not. I have not. I haven't written the letter. তারপর আমি কি চিঠিখানা লিখেছি? হুম। Have I written the letter? haven't I? এটা আমি লিখি না বললে haven't হবে, আর লিখছি বললে haven't হবে। হুম। Written a letter. Written Have the I- letter. Have I written the letter? আমি চিঠিখানা লিখি নাই। Haven't I written the আপনি letter? আপনার নিজের মতো করে বলেন, তারপর আমি সংশোধন করে দিচ্ছি কি কি হবে বলেন। আবার বলেন, আমি চিঠিখানা লিখেছি, আমি চিঠিখানা লিখিনি, আমি কি চিঠিখানা লিখেছি, আমি কি চিঠিখানা লিখিনি, বলেন। আবার গোড়া থেকে শুরু করেন। আমি চিঠিখানা লিখেছি। হুম। Have I written the letter? এই দেখেন, আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। Written. আই হ্যাভ রিটেন দা লেটার, আমি চিঠিটা লিখেছি। আমি চিঠিটা লিখিনি। আই হ্যাভ নট বা আই হ্যাভেন্ট, শর্ট ফর্মে বলা হয় হ্যাভেন্ট। আই হ্যাভেন্ট রিটেন দা লেটার, আমি চিঠিখানা লিখিনি। আমি কি চিঠিখানা লিখেছি? তখন ওই অক্সিলারি ভার্ব হ্যাভ, ওইটাকে সবার প্রথমে আনতে হবে। হ্যাভ আই রিটেন দা লেটার, পরবর্তীতে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে, যেটা আমরা প্রায় ভুল করি, ওখানে ফুল স্টপ দিয়ে দেই। লিখতে গেলে এই ভুলটা হয়, আমরা যখন খাতা দেখি বিভিন্ন স্টুডেন্টের, তখন এই ভুলটা কিন্তু আমরা পাই। জিজ্ঞাসাবাদক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে 95% স্টুডেন্ট ফুল স্টপ দিয়ে রেখে দেয়, এইটা একটা ভুল, সংশোধন করতে হবে। আচ্ছা তাহলে কি হবে? হ্যাভ আই রিটেন দ্য লেটার, আর পরে আরেকটা নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাভ নট আই রিটেন দ্য লেটার। হ্যাভ নট আই রিটেন দ্য লেটার, অর্থাৎ এই বাক্যগুলাকে প্রথমে অ্যাফার্মেটিভ করবেন, তারপর নেগেটিভ করবেন, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রত্যেকটা বাক্যকে 4 ভাবে কনভার্ট করা শিখতেই হবে। আমি এটা আগামী 2টা ক্লাসের ভিতরে সবার যেন এটা রেডি করা দেখি, এইটাও একটা হোমওয়ার্ক দিলাম। আমি যে কোনো একটা বাক্য দিতে পারি, আমি 12টা টেন্স থেকে দিব না, মাত্র 7টা টেন্স থেকে আমি আপনাদের 7টা বাক্য দিব, ওই 4 7 28টা বাক্য আপনাদের করতে হবে। বুঝতে পেরেছেন? আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য দিলাম, দে ওয়্যার প্লেইং ইন দা ফিল্ড। দে ওয়্যার প্লেইং ইন দা ফিল্ড, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। এইটার নেগেটিভ কিভাবে করবেন? দে ওয়্যার নট প্লেইং ইন দা ফিল্ড। এইটার ইন্টারোগেটিভ কিভাবে করবেন? ওয়্যার দে প্লেইং ইন দা ফিল্ড, পরে জিজ্ঞাসাবাদক চিহ্ন, ওয়্যার দে প্লেইং ইন দা ফিল্ড। আর এর নেগেটিভটা কিভাবে করবেন? নেগেটিভ ইন্টারোগেটিভ, ওয়ারেন্ট দে, নেগেটিভ ইন্টার, ইয়েস, ওয়ারেন্ট দে প্লেইং ইন দা ফিল্ড, ওয়ার নট কে ওয়ারেন্ট। ঠিক আছে? এইভাবে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, শুধু শিখলাম ব্যবহার করলাম না তাহলে কিন্তু হবে না। তো দেখেন আজকের ক্লাসে আমরা যে রুলগুলো শিখিয়েছি এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এটা খুবই ইফেক্টিভ হবে, আপনারা এটা একটু দেখবেন। এবং প্রেজেন্টেশনটা আগামী ক্লাসের জন্য থাকবে, প্রেজেন্টেশন থাকবে হচ্ছে, কি প্রেজেন্টেশন ছিল? রেইনি ডে ছিল আমাদের রেইনি ডে। রেইনি ডে। আচ্ছা রেইনি ডে, তাহলে ওই, হ্যাঁ সবাইকে এটা দিচ্ছি ওয়েদার সম্পর্কে। ওয়েদারটা আজকে নিব না, আগামীকাল হয়তো যদি
আগামীকাল যদি আমি ক্লাস নেই, আগামী ক্লাসে থাকবে যে এটা থাকবে হচ্ছে ওয়েদার দিব, ওয়েদার না, আমরা পুনরায় আরেকটা নেই, লোডশেডিংটা নেই। লোডশেডিংটা নিয়ে আমরা গত ক্লাসে হয়তো কয়েকটা ক্লাসে এটা করেছিলাম, কিন্তু এখন আবার একটু এটা নিতে হবে। লোডশেডিং, ইদানিং লোডশেডিংটা খুব বেশি পরিমাণ হচ্ছে সব জায়গায়, এবং এই লোডশেডিং এর কারণ কি, এটা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি, এবং লোডশেডিং এর ফলে আমাদের কি কি ক্ষতি হয়, বা লোডশেডিং এর কারণে আমাদের জীবনযাত্রা বা মিল কলকারখানা বা আমাদের জীবনের উপরে কি প্রভাব পড়ে, বিশেষ করে ছেলে মেয়েদের লেখাপড়ার হ্যাম্পার হয়, মিল কলকারখানার উৎপাদন ব্যাহত হয়, বিভিন্ন বিষয় নিয়ে সবাই একটু কথা বলবো। তো দেখেন এখানে আমি যে বিষয়টা বলছিলাম, টেন্সে আমরা যারা খুবই দুর্বল রয়েছি, আমরা এখানে আমি নাম্বারটা দিয়েছি, আমার নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন এই মুহূর্তে প্লিজ, ক্লাসটা শেষ করার পরে। এই জারোয়েল যারা, আপনি একটু আমার এই ইসে নক করবেন। রাজিন শুনতে পাচ্ছ, তুমি আমাকে একটু নক করো। আর হচ্ছে এখানে শেষে যেন কাকে দেখলাম, যাই হোক, আর নার্গি চাপা, আমার এই নাম্বারে একটু নক করেন আপনারা। রাজিন শুনতে পাচ্ছ আমার কথাটা? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, যারা আপনি শুনতে পারছেন, এই নাম্বারে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটু নক দেন। আমি আপনাদের টেন্সের এই গ্রুপে যারা ক্লাস করছে অনেকদিন থেকে, টেন্সের শিট দিয়েছি, টেন্সের আমার যে ক্লাস আমি নিয়েছিলাম সেই ক্লাস রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব। একটু আনমিউট করেন, আমি একটু শুনতে চাই প্লিজ। স্যার আমাকেও তো দেন নাই। না দিব, হ্যাঁ আপনি এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেন প্লিজ। আমি যে আপনার সাথে যোগাযোগ করি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার না? হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেন। আর রাজিন, তুমি আমাকে একটু নক দাও প্লিজ, এটা আমাকে একটু নক দেন। আমি সবাইকে, যারা যারা টেন্সে দুর্বল আছেন, আমি এই জায়গাটা একটু দেখাবো, টেন্সটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আর আরেকটা বিষয় দেখেন, সবাইকে আমি একটা পড়া দিচ্ছি, সেটা থাকবে ডে 7 এবং 8, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 7 এবং ডে 8। এইটা থেকে যদি দুইটা করতে কষ্ট হয়, একটা করবেন, ডে 7টাও করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে যেভাবে ক্লাস রেকর্ড পাঠাচ্ছেন শিলা আপা, হোসনে আপা, আপনারা এইভাবে পাঠাবেন। আর আগামীকাল শুক্রবার দেখি আমি ক্লাস নিতে পারলে আমি ক্লাস নিব। সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান।